পা টিপে টিপে রাহা এগিয়ে গেল। বিহান ভাইয়ের দরজা খোলা, যেন সে আশঙ্কায় করে রেখেছিল কেউ তার রুমে আসবে। দরজা খোলা পেয়ে রাহাকে খুশি হতে দেখা গেল। দুই পর্দার ফাঁকে আচমকা নিজের মুখটা ঢুকিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দিয়ে চোরের মতো সূক্ষ্মভাবে নজর দিল কোথাও কি আছে, কিন্তু পুরো রুমে কোথাও বিহান ভাইকে দেখা গেল না। রাহা ঠোঁট টিপে হাসলো। লুসা লুসা শয়তানি নজর দিল বিহান ভাইয়ের বেনিটির দিকে, যেন এই রুমের তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস এখানে লুকিয়ে রেখেছে বজ্জাত বিহান ভাইটা। রাহা এরপর খুব সাবধানে এগিয়ে গেল সেদিকে। খালি রুমের সুযোগ পেয়ে সন্তর্পণে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। মেয়েদের ভ্যানিটিতে যেমন নানান রকম স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, বিহান ভাইয়ের তেমন বিভিন্ন রকম পারফিউমের কালেকশন থাকে। অনেকগুলি পারফিউমের বোতল দেখে রাহার মুখে দুষ্টু দুষ্টু হাসি ফুটে। পুরনো কিছুর সাথে নতুন কিছু কালেকশন যোগ হয়েছে। বিহান ভাই নিশ্চয়ই এগুলি ঢাকা থেকে নিয়ে এসেছে। রাহার মুখে হাসি ফুটে আরও কিছুক্ষণ কপাল কুঁচকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে পারফিউমের কালেকশনগুলির দিকে। বিহান ভাই সবসময় কোন পারফিউমটা বেশি ইউজ করে? ওই যে বিহান ভাই এর গা থেকে কেমন মিষ্টি মিষ্টি সাফরন আর জেসমিনের একটা গ্রান পাওয়া যায়, ওটা কোন পারফিউমটা যেটা শুকলে তার সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়? যেই সুবাসটা তার নাকে আসতেই একেবারে খেয়ে ফেলতে মন চায়, ওই গ্রানটা তাকে কেমন পাগল পাগল করে। অবচেতন মন চায় বিহান ভাইকে একেবারে ঝাপটে ধরে সারাদিন ওই গ্রান শুকতে। রাহা যেন নিজের ভাবনায় কল্পনায় বিভোর হয়ে গেল। তার ঠোঁট টিপা হাসি আর ভাবুক মুখ দেখে বোঝায় যায় সে নেহাত সামান্য কোনো কল্পনায় মেতে নেই। তার চিন্তায় কল্পনায় এমন বিশেষ কিছু দৃশ্য বানাতে ব্যস্ত যা তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য সুখকর অনুভূতি দিলেও সমুচিত নয় তা ইঙ্গিত করে। তাই দ্রুত নিজের কল্পনার জগৎ থেকে বের হয়ে দুপাশে মাথা নাড়ে, ঘন ঘন চোখ ঝাপটিয়ে নিজে নিজে বলতে থাকে, সিসি এইসব কি ভাবছি আমি? বিহান ভাই আমার ভাই হয়। সে রাহা তুই লুসু হলি কবে? ডোক গিলে নিজের অস্থিরতা কমাতে চাইল সে। ভ্যানিটি থেকে একটা সাদা স্বচ্ছ কাচের বোতল তুলে নিল। বোতলটা দেখতে তার বড্ড কিউট লাগলো। আবুজ রাহা ঘুরিয়ে ফিরিয়ে দেখল বোতলটা পারফিউম লোভী। রাহা নাকের কাছে এনে একটু শুকলো। অদ্ভুত মিষ্টি এক অনুভূতি হতেই ভেতরের কৌতূহল তাকে ছটফট করে দিল গ্রানটা শোকার জন্যে। ঘরে বিহান ভাই নেই বিদায় রাহার সুযোগটা বেশ পেল। চোখ বুলিয়ে নিয়ে দেখল অ্যাঞ্জেল শেয়ার বাই কিলিয়ান লেখাটাই। পারফিউমের মুখটা খুলে নিজের গলার দিকে একটু স্প্রে করে দিল। সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে এলো। শরীরটা শিরশির করলো গ্রানটায়। সকল ইন্দ্রিয় যেন তার থেমে গেল। গ্রানটা শুকতে প্রথমে নাকে এসে লাগলো এক ধরনের উষ্ণ মিষ্টিতা। ঠিক চকলেট না, আবার মধুও না, অডের মিষ্টি স্পাইসি ভাবটাই তার শরীর দুলে উঠল। চন্দনের নরম আলতো একটা সুবাস তার ভেতরকে যেন স্থির করে তুলল। গ্রানটা খুব বেশি ভারী না, মিষ্টি উষ্ণ একটু নরম একটা অনুভূতি হলো রার মাঝে। গ্রানটার সাথে তার মিশে যেতে মন চাইল। অনুভূতিরা পাজি প্রজাপতির মতো উঠতে লাগলো। রা বিভোর হয়ে কিছুক্ষণ এভাবেই গ্রানটা শুকে নিল। একটু পর চোখ খুলে বোতলটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। দেখতে যেমন কিউট, গ্রানটা আরও বেশি খেয়ে ফেলার মতো। রাহা নিজের শরীরে গলায় হাতে ইচ্ছামতো স্প্রে করল। চোখ বন্ধ করে আবারও টানলো নিজের মাঝে গ্রানটা। ওয়াশরুম থেকে বিহান বের হতেই
গরময় ককটেলের মতো গাঢ় উষ্ণ ঘ্রাণ এসে ঠেকলো নাকে। এরপর মিষ্টি মিষ্টি চকলেট আর চন্দনের সুবাসে ঘরটা মমা করতে লাগলো। মুহূর্তে কপাল কুঁচকে এলো তার। এই মাথা নষ্ট করা পারফিউমকে স্প্রে করলো। এখানে কি করিস তুই? হঠাৎ বিহান ভাইয়ের রাশ ভারী গমক সুরে বলা কথায় রাহা চমকে উঠল। সামান্য কেঁপেও উঠল ভয়ে। দ্রুত করে পারফিউমটা রেখে ঠিক হয়ে দাঁড়ালো। একে তো পারফিউমের ঘ্রাণটাই কেমন কেমন লাগছে রাহার। তার উপরে বিহান ভাই লোকটা এই ভর সন্ধ্যাবেলায় শাওয়ার নিয়ে এসেছে। কোমরে একটা সাদা টাওয়াল ঝুলছে, কাঁধে আরেকটা টাওয়াল ঝুরিয়ে রেখে তা দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে আসছে। চুলে শিশির কণার মতো পানি জমে আছে। কপালে আসা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর ওই ফুলো খাস কাটা বডি, বিন্দু বিন্দু পানি জমা লোমহীন বুকটা বড্ড আকর্ষণীয়। ওই উদম খাস কাটা বুক দেখেই তো রাহার মাথা ঘুরছে। আরও বেশি কেমন কেমন লাগছে তার। গলাটা শুকিয়ে আসছে। যেই উদাম শরীর দেখে আর অস্বস্তি হচ্ছে বেহায়া। রাহা সেই শরীরের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দৃষ্টি যেন ওখানেই অনড় রেখে ঢোক গিলছে বারবার। রাহা অনুভব করলো উদম বুকটা একেবারে তার ধারের কাছে চলে এসেছে। সেই সাথে অনুভব করলো নিজের অসার শরীরটাও, যার প্রভাবে সে না পারল সরে দাঁড়াতে আর না পারল মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। শক্ত দাসের বিহানও যেন নিজেকে নিজে সামলে উঠতে পারছে না। রাহার পুরো গা থেকে ওই মিষ্টি উষ্ণ সুবাস বের হচ্ছে। চন্দনের ঘ্রাণটা বড্ড আকর্ষণীয় লাগছে। বিহান কেমন ঘোড়াচ্ছন্নের মতো একদম এগিয়ে যায় রাহার কাছে। মানুষটাকে এভাবে এগিয়ে আসতে দেখে রাহা আরও গুটিয়ে যায়। জড়সড় হয়ে একেবারে ভ্যানিটির সাথে মিশে দাঁড়ায়। বিহান বিবর মুখে একেবারে গিয়ে দাঁড়ায় রাহার সম্মুখে। রাহার ছোট্ট দেহটা বিহানের বিশাল দেহের আড়ালে লুকিয়ে গিয়েছে যেন। বিহান আবিষ্ট নয়নে রাহার দিকে তাকিয়ে নিজের এক হাত শব্দ করে রাখল ভ্যানিটির ওপর। চোখ নুইয়ে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করলো, আমার রুমে কি চাই তোর? বিহান ভাই এর উদম বুক আর এত কাছে এসে ফিস ফিস করে বলা কথায় রাহার হাত পা পুরো জমে যেতে লাগলো। হৃদস্পন্দন যেন হঠাৎ করেই থেমে গেল। কিন্তু অনুভব করলো ভেতরের অস্থিরতা আর তীব্র পাড়ের খোঁজ। আশ্চর্য, এমন লাগছে কেন রাহার? বিহান গাড় নুইয়ে তাকিয়ে আছে তার বুকের একটু নিচে পড়া রাহার দিকে। মেয়েটা যেন ভয়ে অস্বস্তিতে বরফ হয়ে গিয়েছে তা তার জানা। কিন্তু গাদা মেয়েটা এ পারফিউম ব্যবহার করতে গেল কেন? নিজেকে সংযত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শক্তপোক্ত বিহানও কেমন ঘরে চলে যাচ্ছে, যেন নিজেই নিজের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে সে। রাহা তখনও এভাবে থম মেরে দাঁড়িয়ে রয়েছে, চোখ দুটো বড় বড় করে, যেন সে পাথরের মূর্তি হওয়ার পণ ধরেছে। বিহান গভীর নয়নে কাছ থেকে দেখলো রাহাকে। আবারও নাক টেনে শুকে নিল রাহার শরীর থেকে বের হওয়া পারফিউমের ঘ্রাণটাকে। এরপর শক্ত গলায় বলল, কেন এসেছিস আমার এখানে? আমার পারফিউম কেন ছুঁয়েছিস? রাহা জবাব দিতে পারল না। শক্ত কাঠের মতো নির্জীবভাবে তাকিয়ে রইল বিহানের বুকের দিকে। এই উদম বুক দেখলেই কি তার অস্বস্তি হয়? বুকের ভেতর কেমন কেমন করে। রাহা বুঝে পায় না, শুধু ধ্যান ধরে তাকিয়ে থাকে। রাহার চাউনি দেখে বিহানের চোখ শুরু হয়ে আসে। চিবানো সুরে বলে, এত কি দেখছিস সেখানে? আমার ভবিষ্যৎ বউয়ের জিনিসে নজর দিচ্ছিস নাকি তুই? সংবিত ফিরে পেল যেন রাহা। মুহূর্তে হুড়মুড় করে পাশে লাফ দিয়ে সরে দাঁড়ালো। লজ্জায় অস্বস্তিতে মাথা নিয়ে আমতা আমতা করলো। কি বলছেন? বিহান সোজা হয়ে দাঁড়ালো। ভ্যানিটিতে হেলান দিয়ে তাকালো রাহার দিকে। আমার রুমে এসেছিস
কেন তার জবাব দে আগে। রাহা ঢোক গিলে আর চোখে তাকায় বিহানের এর দিকে। বলেছি না আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকা নিষেধ তোর জন্যে। তবুও কেন আমি দরকারে এসেছিলাম তো আমার জিনিস কেন ছুঁয়েছিস? একটু দেখছিলাম। শুধু দেখছিলি? তাহলে তোর গা থেকে কিসের ঘ্রাণ বের হচ্ছে? ভয়ে এবার আরও গুটিয়ে যায় রাহা। মাথা নিচু করে হাত কসলাতে বিহান সূক্ষ্ম নজরে সেদিকটা দেখে আবারও নজর দেয় রাহার মুখের ওপর। তোকে বারণ করেছিলাম তো আমার পারফিউমে হাত লাগাতে। রাহার মুখটা ভোঁতা করে করুণ চোখে তাকায় বিহান ভাইয়ের দিকে। একটু দিয়েছি তো শুধু। সত্যি বলছি বিহান ভাই, জাস্ট একটা স্প্রে। রাহা গাল দুটো ফুলে গিয়েছে, মুখটা আরও বেশি আহ্লাদি হয়ে উঠেছে। তা দেখে বিহান ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে তার বিরক্তের মাত্রা বাড়ছে। বিহান খেয়াল করছে রাহা বারবার আর চোখে তার খালি বুকের দিকে তাকাচ্ছে। ওর এমন নজর দেখে দাঁত কাটে বিহান। গাদাটা সব কিছুতে বাড়াবাড়ি করে তার বিরক্ত আকাশচুম্বী করে। শক্ত মুখে সে নিজের কারবারে এগিয়ে যায়। কালো একটা টি শার্ট জড়িয়ে নেয় গায়ে। রাহা আর চোখে সেটা দেখে সাদা টাওয়ালের সাথে কালো টি শার্ট বা ফার্দার আর এমন করবি না, ভুলেও ছুবি না আমার কোনো জিনিসে। আশা শুভ না। বিহান ভাই, যা বলতে এসেছিস তা বলে আউট হ। বলছি বিহান ভাই, এবার আপনি আমাদের জন্য গিফট আনেননি? গিফট আবার সেটা চাইতেও এসেছিস? অপমান বোধ করলো রাহা। এভাবে মুখের ওপর কেউ কথা বলে। মনে মনে মুখ ভ্যাংসালো বিহান ভাইকে। আস্ত খারাপ রসকসীন মানব একটা। সেসব কিছু তোয়াক্কা না করে লোভী রাহা বলল, না আপনি যদি ভুলে যান তাই মনে করিয়ে দিতে এলাম। সব সময় তো বাড়ি ফিরলে আপনি আমাদের জন্যে অনেক গিফট আনেন, তাই আর কি। বিহান কিছুটা দূরে গিয়ে সংক্ষেপে জবাব দিল, এবার আনিনি। মুহূর্তে চুপসে গেল রাহা। পরক্ষণে প্রয়োজনের অতিরিক্ত হাসি ঝুলিয়ে বলতে লাগলো, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে এই পারফিউমটা দিয়ে দিন প্লিজ। আর তাহলেই হবে আমার। প্লিজ বিহান ভাই, দিয়ে দিন না প্লিজ। মাথা মোটা তা কি বলছে এই পারফিউম ওকে দিয়ে দিতে? সারাক্ষণ সেটা লাগিয়ে তার সামনে গুড় করার জন্যে। এরপর কি হবে? মাথা মোটা গাধাটা কি বলছে নিজে জানে। বিহান অনুভব করে রাহা আর একটু থাকলে তার রাগ বাড়বে ওর ওপর। হিতে বিপরীত হবে। বিহান নিজের কাঁধের টাওয়ালটা ক্রোধের সাথে ঢিল মারল রাহার মুখের দিকে। সেটা গিয়ে পড়ল রাহার মুখের ওপর। সিবিএ রাগান্বিত সুরে বলল, বিহান বের হয়ে যা আমার রুম থেকে। আউট। নাক আর গাল ফুলিয়ে দিয়ে রাহার টাওয়াল হাতে তাকিয়ে থাকে বিহান ভাইয়ের দিকে। এভাবে তাকিয়ে আসিস কেন ইডিয়েট? খেয়ে ফেলবি আমাকে? কি বলেছি কথা কানে যায়নি? চোখের সামনে থেকে যা। রাগে দুঃখে অপমানে রাহা ফোঁস করতে থাকে। নিজে যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার হেল্প করতে হবে? রাহা এবার আর নিজেকে আটকাতে পারল না। রাগে দুঃখে চোখ উপসে তার পানি বের হয়ে গেল। হাতের টাওয়ালটা ফ্লোরে ফেলে দিয়ে বলে উঠল, আপনি খুব পসা বিহান ভাই, খুব পসা। এরপর আর বাঘের গুহায় থাকার দুঃসাহস করিনি রাহা। এক ছুটে বের হয়ে যায় রুম থেকে। এতক্ষণ রশ্মির করে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে বিহান ভাইকে যাচ্ছে তাই বলে এবার রাহা ছুটেছে দাদির রুমে। কারণ বাড়িতে বাপ চাচা কেউ নেই। আর আহ্লাদের ইন্ধন জোগানোর মানুষই তো বাপ চাচা আর এই দাদি। তুমি জানো দাদি, ওই বিহান ভাই কত খারাস একটা পাষাণ বিবেকহীন মানুষ। সামান্য একটা পারফিউম চাইলাম, দিল তো নাই, উল্টো যা মন চাই বলেছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তাও বলেছে। তোমার আদরের নাতিকে কিছু বলবে না? ওই খবিশ লোকটা এমন করলো কেন আমার সাথে? তুই দিবি না ভালো কথা?
তুই শেষর কেন খবিশগিরি করবি আমার মতো বাচ্চা একটা মেয়ের সাথে? লতিফা বেগম সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এই আহ্লাদিকে কিছু বলেও কাজ হচ্ছে না। না তুমি বুড়ি তো তোমার নাতির জন্য যান। আমি জানি তুমি কিছু বলবে না। ওই চাঁদরোয়েল তাকে বড় বাবা আসুক, আমি ঠিক বলবো। উনি আমায় কত অপমান করেছে সব বলবো। আমার দাদু মনি, তুমি একটু শান্ত হও। কি শান্ত হব? আমায় কেমন করে অপমান করেছে তুমি বুড়ি দেখনি? বুড়ো বয়সে নাতির জন্যে পিরিত উতলেপ উঠছে না? বিয়ে বসবে, করিয়ে দেব বিয়ে, নাকি দাদাকে কবর থেকে তুলে এনে দেখাবো তুমি কচি ছেলে দেখে গলে গিয়েছো? হাই আল্লাহ, এই পাগল মাইয়া নিয়া কই যাই বলি ওই নডি বেগার উঠছে। বুড়ি মুখ সামলে কথা বলো, একদম আজেবাজে কথা বললে ট্যাপক্স লাগিয়ে দিব। তো আর কি বলবো তোকে, শৈলে কুরানি বাড়ছে মনে হইতাছে। নাতনিরে আমার বিয়া দিতে হইব নাগে। চুপ বুড়ি, বিয়া তোমারে দিব, তা ওই খারাস খবিস বিহানার সাথে। দূর নডি, অন্যের জামাইরে আমি নিমুকে, পরে দেখবি তোর ভাগেই কম পড়ব। শরীরে আরও জ্বলন ধরব। বুড়ি তোমার মাথাটা কি গেছে ওই বিহান ভাইয়ের শরীর দেখে? কচি সুন্দর ছেলে দেখে দাদাকে ভুলে দেওয়ানা হয়েছ না? দেওয়ানা মনে হইতাছে আমি না তোর হওয়া লাগবো। লতিফা বেগম মুখ টিপে হাসেন। বুড়ি সত্যি বলছি, কিন্তু আমার রাগ হচ্ছে খুব। যা খুশি বলে মজা নিও না, পরে বাজার থেকে তোমার পান আনা বন্ধ করে দিব। তাতে কি হইব? আমার বিহান দাদুভাই আছে না, সে আয়না দিব। লুচ্চা বুড়ি এক পা কোবরে আরেক পা দুনিয়াতে রাইখা কচি পোলার স্বপ্ন দেখে। দেখলে ক্ষতি কিলো, নাকি তোর ভাগে কম পড়ব? রাহার মাথা খারাপ হয়ে গেল। সে আবার চিৎকার করে কাঁদতে লাগলো। লতিফা বেগম হেসে কাছে ডাকেন, না তুমি বুড়ি খুব লজ্জা, যাও সরো। আয় বোন, তোরে দুইটা কথা কই। আয় সোনা মানিক আমার, আয় কাছে। দাদির আহ্লাদে গেল আহ্লাদি রাহা। মুখটা গুমরা করে এগিয়ে গেল দাদির বাহু ডরে। তিনি রাহার চোখ মুছে দিয়ে চুমু খেলেন। আমার একটা প্রশ্নের জবাব দাও তো দাদুমণি। কি? সত্যি করে বলো তো, আমার বিহান দাদুভাইকে তোমার কেমন লাগে? রাহা যেন ভাবনায় জমে গেল। হৃৎপিণ্ডটা ধুক ধুক করতে লাগলো দাদির কথায়। এ কেমন প্রশ্ন দাদির? কি হলো দাদুমণি? তো তুমি কি বলছো এসব দাদি? আচ্ছা শোনো, ধরো বিহান তোমার কিছু হয় না, চাচাতো ভাইও না, তখন তাকে কেমন লাগবে তোমার? কেমন চোখে দেখবে তুমি? রাহার নিঃশ্বাস যেন আচমকা বাড়ি হয়ে গেল। যেন নিজ ভাবনা কল্পনায় ডুবে গিয়ে মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে। লতিফা বেগম রাহার হাবভাব দেখে ঠোঁট টিপে হাসে। বিষয়টা বেশি না ঘেঁটে বলেন, আমার বিহান কিন্তু ছোটবেলা থেকেই একটু কথা কম বলা রাগী মানুষ। সবার সাথে সব সময় খোলামেলা কথা সে বলে না, কিন্তু সবার সব দিক নজর রাখে। ও ছোটবেলা থেকেই বড়দের মতো আচরণ করা শুরু করে দিয়েছিল। 15 বছর বয়স থেকেই তার মাঝে আচমকা গম্ভীর্য ভাব এলো। ও এত ছেলে মানুষই করা পাগলামো করা পছন্দ করে না দাদুমণি। ও ভারী স্থির, শান্ত, দায়িত্ববান আর বুঝদার মানুষ পছন্দ করে। বিহান তো বাড়িতে বেশি থাকে না। ও যখন বা যতদিন এ বাড়িতে থাকে ততদিন তুমি নিজের দুষ্টুমি একটু কম করবে, ওর সামনে শান্ত বুঝদারের মতো আচরণ করবে। শুনেছো কি বললাম? রাহা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছে। যেন গণিত ক্লাসও ও এত মনোযোগ দিয়ে শোনে না। লতিফা বেগম শান্ত রাহার দিকে তাকিয়ে মুচকি হাসেন। আমার বিহান খাঁটি সোনা, ওর বউ যে হবে তার ভাগ্য সোনা দিয়ে মোড়ানো। গম্ভীর হলেও বউকে আদরে সোহাগে সোহাগা করে রাখবে। গম্ভীর রাগী লোকেরা বউকে খুব আদর করে, ভালোবাসে। তুমি দাদি মুখে
ফল স্টপ লাগাও। আকস্মিক মোটা আওয়াজে লতিফা বেগম আর রাহা দুজনেই তাকায় দরজার দিকে। কালো আট শার্ট, টি শার্ট আর কালো ট্রাউজার জড়িয়ে বিহান ভাই এগিয়ে এলো। পকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাহাকে, তুই এখানে কি করছিস? রাহার মুখটা আবার বাড়ি হয়ে গেল। মনে পড়লে একটু আগে বিহান ভাইয়ের করা ব্যবহারের কথা। সে দাদির সাথে আরও মিশে বলল, এটা আমার দাদির ঘর। দাদিটাকে কি একা নিজে দলিল করে নিয়েছিস? তাতে আপনার কি? কানের নিচে দুইটা পড়লেই বুঝে যাবি। রাহা এবার আর জবাব দেয় না, আড়ালে মুখ মুচড়ায়, কপালের ভাঁজ রেখে বিহান শঙ্খ গলায় বলে, যা এখান থেকে। রাহা দাঁত কটমট করলো। কি ভেবেছে কি জার্ডেল তা সব সময় সব জায়গায় মাস্তানি করবে? রাহা দাদিকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, কেন? আমি আমার দাদির ঘরে আছি। আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা তোকে দেখানোর প্রয়োজন বোধ করছি না। গেট আউট। এটা তো আপনার ঘর না দাদির ঘর। এখান থেকে আপনি আমায় বের কেন করবেন? আমি যাব না। আজ আমি দাদির সাথে থাকবো। থাকতে হবে না। বের হ। যাব না। কি করবেন আপনি? আহা দাদু ভাই, থামো তোমরা, নরম সুরে বলেন লতিফা বেগম। বিহান এবার অনেকটা দৃঢ়কণ্ঠে ক্ষোভের সাথে বলে, তুই যাবি নাকি? বিড়ালের বাচ্চার মতো তোর ঘাড় ধরে বের করে দিয়ে আসতে হবে আমার। রাহা মুখটা কাদো কাদো হয়ে গেল। সব সময় বিহান ভাই তার সাথে এমন করে, তার উপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায়। আপনি আবার আমায় ঘাড় ধাক্কার কথা বলছেন বিহান ভাই? ছোট বলে যা খুশি বলবেন। আপনি সব সময় আমাকে এভাবে অপমান করতে পারেন না। দাদি, তুমি কিছু বলবে না? তুমি শান্ত হও দাদুমণি। সামান্য কথায় তোমার কাঁদতে হবে কেন? আর দাদু ভাই এভাবে কেন বলছো? ও থাকতে চাচ্ছে, থাকুক না। বিহান ভাইকে দুটো কড়া কথা শোনানোর বদলে এত নরম সুরে বলা কথা শুনে রাহার শরীর রাগে জ্বলে উঠল। রাগে গজগজ করে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, দূর থাকবো না আমি এখানে। দূরে কোথাও চলে যাব। এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না। মিস কাঁদুনি। রাহা চোখের পানি ফেলতে ফেলতে লতিফা বেগমের রুম থেকে চলে গেল। বিয়ান শক্ত দেহে বুক টান টান করে দাঁড়িয়ে রাহার গমন পথে দেখল। সে পথে দৃষ্টি স্থির করে মনে মনে বলতে লাগলো, ভালোবাসার বিশাল সমুদ্র তোর অপেক্ষায় মুখিয়ে আছে মিস তনুরা খান রাহা। দাদু ভাই, তুমি কেন মেয়েটার সাথে শুধু শুধু এমন করো? আগে বলো, ওর সাথে তুমি কিসের কথা বলছিলে? তুমি কি আমাদের কথা শুনছিলে? আমার প্রশ্নের জবাব এটা না দাদি। একে কি বলছিলে তুমি? কেন? ভুল কি বললাম? দাদি, কতবার তোমাকে বলতে হবে এসব ভাবনা বন্ধ করো। ওর মাথায় তুমি আজে বাজে কথা কেন ঢোকাচ্ছ? আজে বাজে কথা না, যা সত্যি তাই বলছি। ওর ভালোর জন্যই বলছি। তুমি জানো দাদু ভাই, তুমি কি বুঝতে পারছো? ওর ভালো চাইতে গিয়ে ওর ক্ষতি করছো। কিসের ক্ষতি? যেটা বাস্তব সেটা ওকে বলতে সমস্যা কি? বিহান দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ায়, রাগ নিয়ে বলে, দাদি, ওর মাথায় উল্টাপাল্টা কিছু ঢোকাবে না তুমি। আমি বারণ করছি। তুমি বারণ করলেই আমার কেন শুনতে হবে দাদু ভাই? তুমি কি বুঝতে পারছো আগুন কে উস্কে দিচ্ছ? নিজেও আগুন নিয়ে খেলা করছো। লতিফা বেগম হাসেন। আগুন নিজেই যদি নিজের তাপ সহ্য করতে না পারে তবে কি করে হবে দাদু ভাই? বিহানকে অস্থির দেখায়, রাগে যেন সে বিচলিত। তা দেখে লতিফা বেগম বলেন, তুমি কেন আমার কথা মানতে চাও না দাদু ভাই? কেন এমন কঠিন হয়ে থাকো? আমি তো অসম্ভবের কিছু বলছি না, ওর ভালোর জন্যই বলছি। তুমি বিশ্বাস করো, ও তোমার সান্নিধ্য পেল শান্ত হয়ে যাবে, একদম বুঝদার, স্থির হয়ে গিয়ে তোমার কথা মেনে চলবে। তুমি দেখে নিও, ও তোমার খুব বাধ্য হবে। বিয়ান সেই কথার
জবাব দেয় না, শুধু নিজ মনে আওড়ায় ও আমার সান্নিধ্য পেলে শান্ত নয়, বরং নিজের সকল বাধা শৃঙ্খল ছাড়িয়ে যাবে। যেখানে আমি নিজেই নিজেকে সামলাতে ব্যর্থ, সেখানে ওকে কি করে আটকাবো? রাত 8টার দিকে বিহানের ছোটবেলার এক বন্ধু এসেছে বাড়িতে। ছোটবেলা থেকেই বিহান সবার সাথে মিশত না, তাই ওর বন্ধু বান্ধবের সংখ্যাও কম। বিহানের বন্ধু শারহান বসে আছে ড্রয়িং রুমে। আফসানা বেগম নানান খাবার নিয়ে বসেছে ওদের সামনে। শারহান অনেক বছর পর এ বাড়িতে এসেছে। আফসানা বেগম কারণ জানতে চাইলে জবাবে বলে সে এতদিন সে বিদেশ ছিল কাজের সূত্রে। 8 কি 9 মাস হচ্ছে দেশে ফিরেছে। বিহান বাড়ি এসেছে শুনে তাই দেখা করতে এসেছে। আফসানা বেগম জানিয়ে দিলেন আজ রাতে সে বাড়ি ফিরতে পারবে না। এত বছর পর এসেছে, আজ তাকে এ বাড়ি থাকতে হবে। উত্তরে শারহান বলে, আন্টি এখান থেকে 10 মিনিট দূরেই উঠেছি আমি। গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। আমি কাল আবারও আসব, কিন্তু রাতে ফিরতেই হবে। আফসানা বেগম জোরাজুরি করলেও কাজ হলো না। বিহান গম্ভীর কণ্ঠে মাকে না জানিয়ে দিয়েছে, কিন্তু তিনি জেদি গলায় বলেছেন রাতের খাবার না খেয়ে শারহান বাড়ি থেকে বের হতে পারবে না। এতে অবশ্য আপত্তি করেনি শারহান। প্রায় ঘন্টা সময় লাগিয়ে কান্না করে রাহা শান্ত হয়েছে। পাগলিটা মন মতো কাঁদতে না পারলেও শান্তি পায় না। রাহার স্বভাব গুলির মাঝে একটা হলো, সে কারোর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। বোকা মেয়েটা রাগে কান্না করে মন হালকা করে কাঁদতে পারলে তার আর রাগও থাকে না। এই মুহূর্তে বিহান মায়ের প্রতিও তার আর কোনো রাগ নেই। নিচে নেমে অপরিচিত লোককে দেখে স্থির হয়ে দাঁড়ায় রাহা। মুচকি এসে তাকায় বিহান ভাইয়ের দিকে। মনে পড়ে দাদির কথাটা। বিহান ভাই এর সামনে ছেলে মানুষই না করে তিনি শান্ত হয়ে থাকতে বলেছেন, কিন্তু কেন তা রাহা জানে না। তবুও সে নিজের চঞ্চলতা দমন করার চেষ্টা করল। বিহান ভাইয়ের পাশে বসে থাকা শারহানের উদ্দেশ্যে সালাম দিল সে। এদিকে শারহান রাহাকে দেখে স্তম্ভিত হয়ে যায়, ফ্যাল ফ্যাল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার পাশে বসা বিহান খুব করে টের পেল রাহার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। বিস্তর রেগে সে সামনে থাকা ফলের ছুরিটা হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে চিবানো ক্ষীণ সুরে বলল, চোখ তুলে ফেলবো বাই স্টার্ট, নজর সামলা। রাহা মুচকে এসে আফসানা বেগমের কাছে গিয়ে জানতে চাইল, এটা কে বড় মা? আরে আমাদের বিহানের ছোটবেলার বন্ধু, অনেক বছর পর আবার এসেছে আমাদের বাড়ি। রাহা সৌজন্যতা রক্ষার্থে ভদ্রতা সুলভ হেসে জানতে চাইল, কেমন আছেন ভাইয়া? শারহান বিভোর গলায় জবাব দিল, খুব ভালো আছি। বিহানের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে কটমট করতে করতে সে ধমকে বলে উঠল, এখানে কি তোর? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। বিহান ভাইয়ের রক্ষতায় রাহার মন খারাপ হলেও সে চুপচাপ চলে যায়। এই বিহান ভাইটা আসত বজ্জাত, কিছুতেই তার মুডটা ঠিক হতে দিচ্ছে না। কিছু না কিছু করেই তার মন খারাপ করে দিচ্ছে। শারহান প্রশ্ন করলো, এটা কে রে? বিহান ক্রোধান্বিত দর্পে হুট করে উঠে দাঁড়ালো। তেজ মিশ্রিত কাট কাট গলায় জবাব দিল, এত কিছু তোর জানতে হবে না, আমার রুমে আয়। এরপর বিহান হন হন করে নিজের রুমে চলে গেল। শারহান কিছুক্ষণ পর এসে বলল, ওই মেয়েটা সেই ছোট্ট রাহা? আমি তো বিশ্বাসই করতে পারছি না ইয়ার, এত বড় হয়ে গিয়েছে। বিহান জবাব দিল, না, কিন্তু মুখ দেখে মনে হলো অগ্নিগহ্বর নিজের মাঝে নিয়ে ঘুরছে। ভাই তোকে একটা কথা বলতে চাইছিলাম। না মানে আমার বন্ধু তুই, তাই মনে হচ্ছে তোকে আগে জানিয়ে পরে বিষয়টা নিয়ে আগানো ভালো। ক্রমে বিহানের মুখ লাল থেকে লাল হতে লাগলো, যেন এখনই অগ্নিগোলাটা ফেটে যাবে। দাঁত কটমট করছে, তার শরীর জ্বলছে। বলছি রাহা দেখতে বেশ সুন্দর, ওকে আমার পছন্দ হয়েছে। তুই চাইলে ওকে কথাটা শেষ হতে দিল না, তার আগেই বিহান বন্দুক দোহাই তোয়াক্কা না করে বজ্র তেজে ক্ষিপ্র গিয়ে চেপে ধরল শাহরানের গলা।
মুখ ভয়ঙ্কর হিংস্র দেখাচ্ছে, চোখ দুটি আগুনের গোলা হয়ে গিয়েছে, নিঃশ্বাসের সাথেও যেন উত্তপ্ত তেজ নির্গত হচ্ছে ফুলকির মতো। হিংস্র নেকড়ের মতো শাহরানের গলা চেপে ধরে পিষে বলতে লাগলো, শি ইজ মাই অনলি মাই। যেই কথাটা এই কণ্ঠস্বর দিয়ে বের করেছিস, দ্বিতীয়বার সেই ভুল করার সাহস করিস না, নয়তো আমি ক্যাপ্টেন বিহান আলভিদ খান তোর জান খেয়ে ফেলবো। গল্প ক্যাপ্টেন বিহান আলভিদ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।